ভেরি গুড আর আইডিয়াল এমপিটিস। তো আমি তোমাদেরকে বলতেছিলাম, কয়েকটা ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তুই যে ফাংশন দেখো, সোশ্যাল বেনিফিট, এনভায়রনমেন্টাল বেনিফিট, ইকোনমিক বেনিফিট, এগুলো নেটে আছে। আমি তোমাকে হ্যান্ড আউট দিয়ে দিব, দেখে নিও। আর মাঝে মাঝে আমি কোশ্চেনে দেখলাম যে মাঝে মাঝে কোশ্চেন আসে যে একটা এমপিটিস, হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিক্স অফ এমপিটিস, এমপিটিস এর গুণাবলী, বা আমরা অনেক সময় বলি না যে ভালো ছাত্র তার গুণাবলী, খারাপ ছাত্র তার গুণাবলী, লাইক দ্যাট, যে হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিক্স অফ এমপিটিস, এমপিটিস এর ফিচার গুলা কি, আমি আগে আনলোড করি সবাইকে। হ্যাঁ, আমি সবাইকে মুড বলেছি তো, মুড করেছি সবাই। যদি কেউ কথা বলতে হয়, কথা বলতে হলে আনমুট করে নিও। আর যদি পসিবল হয়, কথা বলতে হলে ক্যামেরাটা দিয়ে আনমুট করে কথা বলো আর কি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার সুবিধা হয় আর কি। এনিওয়ে, আসো আমরা হ্যান্ড রাইজ করো, আনমুট করে কথা বলো আর কি। ওকে, আমরা বলতেছিলাম যে একটা, আবার আনমুট করলা কে? কারেন্ট সাউন্ড আসছে। এত আনস্মার্ট হলে কিভাবে হয় বলো? একটা ক্লাসে এখানে স্টুডেন্ট আছে প্রায় অ্যারাউন্ড 100, তোমরা এখন যদি গান বাজাও আর সেই গান যদি সবাইকে শোনাও, ইজ ইট, ইজ ইট এ সাইন অফ স্মার্টনেস, অর দ্য সাইন অফ, কি কি বলতে চাচ্ছ আমি জানি না। এনিওয়ে, আসো আমরা বলতেছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ এমপিটিস। এখানে ছিল এমপিটিস এর একটা বেসিক ক্যারেক্টার থাকবে তোমার অ্যাডাপ্টেবিলিটি অফ লোকাল ক্লাইমেট। দ্যাট মিনস যে তুমি দেখবা যে কিছু গাছ আছে তার জন্য খুব সফিস্টিকেটেড, বিশেষ করে ফ্রুট ট্রি। আর যদি এক্সোটিক ফ্রুট ট্রি হয় তাহলে তো আরো বেশি। তার জন্য অনেক ম্যানেজমেন্টটা খুব ইন্টেন্সিভ করতে হয় আর কি। তো আমরা বলতেছি, এবং সব সয়েলে সে গ্রো করে না বা গ্রো করতে পারে না। হ্যাঁ, এর ইতিহাস কিছু বলবা? জি স্যার। স্যার, ক্লাসটাকে একটু কাইন্ডলি রেকর্ড করা যাবে স্যার? আহ, তুমি রেকর্ড করো তোমার মতো করে যদি করতে চাও। আমার এখানে রেকর্ড করলে হবে কি, আমার কম্পিউটারে এটা রেকর্ড হয়ে থাকবে, পরে সেটা তোমাদেরকে আবার শেয়ার করতে হবে। আই ডোন্ট লাইক ইট, এবং আমার কম্পিউটারে এটা রেকর্ড করতে থাকবে আর কি। তো নট নেসেসারি, কারণ রেকর্ড পরিস্থিতি এমন কিছু নাই যে তোমরা বুঝবা না। যে জায়গাটা বোঝা না সেটা আমি বুঝাই দিই তোমাদেরকে, হ্যান্ড আউটটা বা স্লাইডটা দিয়ে দিলে তোমরা রিকল করতে পারবা, রিক্যাপ করতে পারবা, ঠিক আছে? বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রেকর্ড ইট, ডোন্ট ওয়ারি। ওকে স্যার, থ্যাংক ইউ তুমি স্যার। তোমার মতো রেকর্ড করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি যদি মনে করো রেকর্ড করতে পারো। এনিওয়ে, আমরা বলতেছি যে অ্যাডাপ্টাবিলিটি, দ্যাট মিনস যে কোনো কন্ডিশনে, পুয়ার হতে পারে, অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন হতে পারে, এনি এনি অবস্থায় তার অ্যাডাপ্টেবিলিটি, বা তুমি গাছটাকে লাগাই না, লাগানোর পরে তার জানি সেই সাইটের সাথে তার অ্যাডাপ্টেবিলিটিটা হাই হয়। তার একটা ভালো এমপিটিস একটা গুণাগুণ হচ্ছে এটা, যে তুমি সয়েলটা পুয়ার বা ক্লাইমেটটা একটু অ্যাডভার্স, বা আদার কন্ডিশন ফেভারেবল না, তারপরেও সে যাতে অ্যাডাপ্ট করতে পারে সে জায়গার সাথে, এটা হচ্ছে একটা এমপিটিস এর বড় গুণ। তারপরে আমরা বলতেছি অ্যাগ্রো ফরেস্ট্রির জন্য ভালো এমপিটিস হচ্ছে যার লো ক্লাউড ডায়ামিটার এন্ড বোল ডায়ামিটার রেশিও। যার তোমার আহ, মানে বোলের যে হোয়াইটনেসটা বা বোলের যে ভিসিটা সেটা যাতে কম হয়, এবং ক্রাউনের ডায়ামিটারটাও যাতে কম হয়। যত বেশি ডায়ামিটার হবে তত বেশি সানলাইট এসে বাধা দিবে, বা সানলাইট ক্রপের জন্য কাজ হবে না আর কি। ডিপ ট্রাস্টিং ট্যাপ রুট সিস্টেম এন্ড ফিউ শ্যালো ল্যাটারাল রুট। দেখো আমরা আগেও বলেছি এটা, যে ট্যাপ রুট বা নিচের দিকে রুট গুলো চলে যাবে, এবং Sir, ল্যাটারাল রুট। crown diameter means what? ডায়ামিটার মানে কি বলো? Sir, crown diameter মানে base, হ্যাঁ, sir. ব্যাস। তাহলে ক্রাউন মানে কি বলো? মুকুট। হ্যাঁ, মানে উপরের যে অংশটা গাছের, তাই না? ক্রাউন ডায়ামিটার না বোঝার কিছু হলো বলো? তুমি একটা লেভেল 3 ওয়ান স্টুডেন্ট, ডায়ামিটারটা হচ্ছে তোমার ব্যাস, আর ক্রাউন হচ্ছে তার কতটুকু চড়া, তাই না? তো এটা কোনো কোশ্চেন হলো বলো? ইজ দ্যাট এ কোশ্চেন? এনিওয়ে, তো তোমার আনসার তুমি দিয়ে দিলা, দেখছো? ওকে, সো একটা ট্যাপ রুটের সিস্টেম, তোমরা তোমরা আগে হ্যান্ড রাইজ করবা, ঠিক আছে? তারপরে আমি কোশ্চেন অ্যালাউ করলে তারপরে কোশ্চেন করবা, হ্যাঁ, আনলোড করে। ওকে, তারপরে হচ্ছে তোমার, আমরা বলতেছি ডিপ ট্রাস্টিং ট্যাপ রুট সিস্টেম।
যত ডিপের দিকে যাবে তত নিউট্রিয়েন্ট পাম্পিং বা নিউট্রিয়েন্ট রিসাইক্লিং অ্যাবিলিটি ভালো হবে গাছের। এবং যত ফিউ বা যত লেস তার শ্যালো ল্যাটারাল মুভমেন্ট বা রুট সিস্টেম গুলো যদি উপরের দিকে মুভমেন্ট হয়, যেমন কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এই গাছগুলোর রুট সারফেসটা সারফেস বরাবর থাকে আর কি, বা ল্যাটারাল মুভমেন্ট অনেক বেশি হয়। ল্যাটারাল মুভমেন্টটা হবে কি, এই রুট গুলা তোমার টপ সয়েল লেয়ার থেকে কম্পিটিশনটা খুব হাই হয়ে যাবে ক্রপের সাথে। এই জন্য আমরা বলি যে গাছগুলো ট্যাপ রুটেড বা ডিপ রুটেড, আমরা সেগুলাকে আমরা ইয়ে বলি বেটার বা গুড ফর। হ্যাঁ, রোকেয়া কিছু বলবা? রোকেয়া রেইজ ইওর হ্যান্ড। জি ওকে, স্যার। হ্যাঁ স্যার বলো। লো গ্রাউন্ড ডায়ামিটার টু বোল ডায়ামিটার রেশিও লাইনটা স্যার বুঝতে পারি না। এটা বোঝো নাই না? নেটওয়ার্ক ও আনস্টেবল হয়ে গেছে। আচ্ছা, ক্রাউন ডায়ামিটার আর বোল ডায়ামিটার তো বুঝেছো। ডায়ামিটার আর বোলটা বুঝেছো তো? বোলটা হচ্ছে তোমার যে মেন ট্রাঙ্ক থাকে সেটা, মেইন আর জি স্যার জি স্যার। মেন ট্রাঙ্ক থাকে আমরা ফরেস্টের ভাষায় বোল বলি। আর তোমার ক্রাউন তো হচ্ছে তোমার এই যেখান থেকে তার ক্যানোপি এক্সপানশন শুরু হয় উপরের জায়গাটাকে আমরা বলি বোল। তো এই রেশিওটা যদি কম হয় তাহলে খুব ভালো হয় আর কি। যেমন তোমার একটা গাছ যদি তোমার ছোট হয়, বোল ছোট এবং তার ক্রাউনটা ছোট, তার মানে তার রেশিওটাও কমে গেল, তাই না? তো আবার ধরো তোমার অন্যভাবে যদি আমরা বলতে চাই যে বোল ছোট, ক্রাউনটা অনেক বড় হয়ে গেল, বা ক্রাউনটা ছোট, বোলটা অনেক বড় হয়ে গেল, এই যত তোমার মিনিমাইজ করা যাবে তত নিচের দিকে হবে, মানে যত কম হবে সোজা কথা তোমার যত ক্রাউনের ডায়ামিটার কম হবে, যত বোলের ডায়ামিটার কম হবে, তত আমাদের ক্রপের জন্য বা ইসের জন্য বেটার। যেমন তোমার ঝাউ গাছ দেখবা বা আমাদের যে কনিফারাস গাছগুলো আছে দেখবা, ওর রেশিওটা অনেক কম হয়, বোল এবং ইসের ক্রাউনের রেশিওটা খুবই কম হয়, যার জন্য ওরা প্রচুর পরিমাণে লাইট কাজ করে আর কি। Then also phyllotaxis should permit penetration of light to the ground. আমি গতদিনও বলেছি যে phyllotaxis হচ্ছে তোমার লিফের যে ওরিয়েন্টেশন গুলা, লিফ যদি ব্রডলি হয়, চওড়া হয়, এবং সেটা যদি এরকম ল্যাটারাল ভাবে থাকে আর কি, তাহলে প্রচুর পরিমাণে লাইটটাকে সে তোমার প্রোটেক্ট করে ফেলে, যেটা সয়েলের মধ্যে বা ক্রপের কাছে আর আসতে পারে না আর কি। হ্যাঁ, তো এই ফাইলোটেক্সিস গুলো হতে হবে ইজ বেটার। যেমন যদি তোমার লিফটা যদি ছোট হয়, লিফটা যদি তোমার ন্যারো হয়, এবং যদি ওরিয়েন্টেশন যদি এরকম ভার্টিক্যাল থাকে, তাহলে প্রচুর পরিমাণে মানে লাইট কাস্টিংটা যাতে ক্রপে প্রচুর পরিমাণে হয় আর কি। কারণ তোমরা জানো যে মেজরিটি অফ ক্রপস বা ফ্রুট ইল্ডিং বা ভেজিটেবলস ক্রপস, এগুলোর জন্য সানলাইট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেমন তোমার হচ্ছে সানলাইটটা অ্যাটলিস্ট 6 hours per day সানলাইট তোমার ইজ গুড ফর ফুড প্রোডাকশন বা ফুড সেলিং অফ অল ক্রপস। কোনো সমস্যা নাই। কে তুমি খালি সিফা করে নি? কি অবস্থা এগুলা? তোমরা একটু তোমরা আসলে স্মার্ট না। আমি মোট করে দিচ্ছি, বাট What's the rule, sir? ওদের ওকে, একজন একটু ওকে বলো, হ্যাঁ আমি বললে লজ্জা পাবে, একজন একটু বলো ক্যামেরাটা অফ করতে আর কি। হ্যাঁ, তোমরা একজন একটু ওকে বলো আনমিউট করে। হ্যাঁ, ঠিক আছে। Okay, that's all. Fast growth, short time to harvest. That means fast growing যদি হয় গাছটা, it's very good. এবং তার হারভেস্টিং গ্রোথ, ধরো গাছ থেকে যে তুমি প্রোডাক্টটা পাবা, সবগুলো গাছই আসলে খুব লং টাইম তার হারভেস্টের জন্য, we have to wait for a long time. Say for example, তুমি যদি একই জায়গায় একটা সেগুন গাছ লাগাও, একটা মেহগুনি গাছ লাগাও বা আকাশমণি গাছ লাগাও, তুমি আকাশমণি থেকে হারভেস্টটা হবে অনেক ফাস্ট, অনেক কুইক, but you have to wait more than 15 years or 20 years for harvesting of সেগুন বা other slow growing tree আর কি। তো আমরা বলছি এমপিডিস গুলো ভালো এমপিডিস হচ্ছে যার এই টাইম স্প্যানটা অনেক শর্ট বা অল্প সময়ে সে আউটপুট দেবে। এটার দিকে ভিগোরাস রিগ্রোথ আফটার কাটিং বা আফটার প্রুনিং, যেটাই বলো, প্রুনিং ট্রেনিং করার পরে যেন ভিগোরিয়াস রিগ্রোথটা হয়। যখন তুমি হেভি প্রুনিং বা আমরা হেভি ট্রেনিং করবো বা কপিটিং পোলার্ডিং হতো আমরা বলেছিলাম, যেটাই আমরা, তারপরে কিন্তু তার রিগ্রোথটা খুব ভিগোরিয়াস হয়। তারপর মাল্টিপল ইউজ, হাই ডিমান্ড অ্যান্ড ভ্যালু অফ দ্য প্রডিউস, মাল্টিপল ইউজ থাকতে হবে এবং তার প্রোডাক্টের জন্য ডিমান্ড খুব ভালো থাকে বা বেশি থাকে। কিন্তু দ্য কমন ফিচার্স,
অ্যাবিলিটি টু ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন। যদি তোমার লেগুমিনাস গাছ হয় তাহলে তারা বাই ন্যাচারালি তারা হচ্ছে they can fix atmospheric nitrogen through rhizobium বা symbiotic association। তোমরা এটা আবার এই মেকানিজমটা তোমরা ধারণা পড়ে আসতে পারছো, আবার অ্যাগ্রোফিজিক্সে আবার যে সয়েল চ্যাপ্টারটা আছে সেখানে আরো ডিটেলস পড়বা, কেন দিকে লাগাচ্ছি না। তো মাঝে মাঝে একটা জিনিস তোমাদের জানা দরকার যে লিগুমিনাস গাছ ছাড়াও আরো কয়েকটা স্পেসিস আছে আমাদের যেগুলা এই নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। তাদের তাদের মেকানিজমটা একটু ডিফারেন্ট। এখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া না, অন্য একটা স্টেইন দ্বারা হয়। যেমন আমরা বলি সে ফর এক্সাম্পল প্রাঙ্গিয়া দিয়ে, যেমন হচ্ছে ঝাউ। ঝাউ একটা নন লিগুমিনাস ট্রি, বাট তারপরেও সে নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। শুধু আরো বড় বৈশিষ্ট্য হচ্ছে ঝাড়ের, তোমরা জেনে থাকবা যে অন্য গাছগুলো সব তারা হচ্ছে রুটের সাথে তোমার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া হয়ে রুটের মধ্যে তোমার নাইট্রোজেনকে ফিক্স করে। আর ঝাড়ের একটা বড় গুণ হচ্ছে সে শুধু রুট থ্রুআউট দ্য হোল বডি, তার মানে সে আপার পার্টেও তোমার হচ্ছে নাইট্রোজেনকে ফিক্স করতে পারে থ্রুআউট দ্য হোল বডি, যার জন্য ঝাউ গাছের সয়েলের যে নাইট্রোজেন contribution ability is higher than any other species, any other tree. Minimum competition with associated crops, competition to হবে একদম minimum. Small leaflet regularly detach when dried and quickly decomposed when used as fertilizer. দ্রুত ডিকম্পোজ হবে। লিফলেটটা স্মল বা ছোট, ফাইলোটাক্সিস বা ফেনোলজি আমরা বলেছিলাম ওখানেও ছিল। গুড টলারেন্স ফর আনফেভারেবল অর হ্যাজার্ড কন্ডিশন, মানে হ্যাজার্ড বা যখন আনফেভারেবল কন্ডিশন হবে সেটা টলারেট করতে পারে বা সেটাতে সেখানে সার্ভাইভ করতে পারে, সেটা একটা বড় একটা বৈশিষ্ট্য। আমরা চলল্যান্ডের রিসার্চে একটা দারুণ একটা ফাইন্ডিংস পেয়েছি, অবাক হয়ে যাওয়া তোমরা শুনলেও। ফ্রুট ট্রি গুলোর মধ্যে আম গাছ, তোমরা জানো ম্যাঙ্গো ট্রি ইজ give very high prevalence of water tolerant ability. We are very surprised. আমাদের যে নদীর ওই পাড়ে যে আমাদের তোমার চলল্যান্ড এগ্রোফরেস্ট্রি আছে, ওখানে এবার আমরা দেখলাম যে আমরা কিছু ফ্রুট ট্রি দিয়েছিলাম যে ওয়াটার স্ট্যাগনেন্টে বা চলল্যান্ডে কারা সার্ভাইভ করতে পারে, এই ম্যাঙ্গোই সার্ভাইভ করে আছে, অন্য সব গাছ মারা গিয়েছে ফ্রুট ট্রি আর কি। সো ইটস রিয়েলি গুড ফাইন্ডিং যে যে জায়গাটা তোমার একটু ওয়াটার স্ট্যাগনেন্ট হয় বা একটু পুয়ার সয়েল কন্ডিশন হয়, সেখানে অন্য ফল গাছ না বাঁচলেও আম গাছ ক্যান সার্ভাইভ। এবং কলমের আম গাছ, নট অনলি যে লোকাল ভ্যারাইটিটা না, কলমের আম গাছ যেমন আমরা আম্রপালি দিয়েছিলাম এই পাশে, আম্রপালিগুলো সার্ভাইভ করে গিয়েছে। ভেরি গুড রেজাল্ট, আমরা একটা ভালো ফাইন্ডিং পেয়েছি। গুড টলারেন্স ফর বলেছি এটা। ফ্রিডম ফ্রম ইনসেক্ট পেস্ট এন্ড ডিজিজেস, ইনসেক্ট পেস্টের জন্য জিনিসটা কাজ না করে, যেগুলো কাজ করে আমাদের যে স্পেসিস গুলো আছে, নিম, তারপরে তোমার বোকাইন, তারপরে তোমার আকাশমণি, তারপরে তোমার কাঁঠাল বলো, তারপরে গ্লিসিরিয়া, মিনজিরি, এই গাছগুলো বাই ন্যাচারালি বা তাদের একটা বড় গুণ হচ্ছে তারা ইনসেক্টকে রিপ্লেন করে বা তারা ইনসেক্টের জন্য অল্টারনেটিভ হোস্ট হিসেবে ইউজ হয় না আসলে। নন অ্যালোপ্যাথিক ইফেক্ট অন অ্যারেবল ক্রপস, অ্যালোপ্যাথিক বোধহয় অ্যাগ্রোনমিতে পড়েছো মনে আছে তো? অ্যালোপ্যাথিক বলো দেখি, অ্যালোপ্যাথিক কার মনে আছে কিনা? একটা গাছের বিষ কোনো একটা গাছ অন্য একটা গাছ। হ্যাঁ একজন বলো, হ্যাঁ বলো, একজন বলো। কোন একটা গাছ থেকে এমন কোনো কেমিক্যাল বের হলো যেটার কারণে তার চারপাশে আর কোনো গাছ হতে না পারলো, ওইটা হচ্ছে অ্যারিডোপ্যাথি। এক্স্যাক্টলি, একটা কেমিক্যাল যদি কোনো গাছের রুট থেকে কোনো কেমিক্যাল মিশ্রিত হয়, সেটা গাছ হতে না পারলেও যদি কোনো গাছের প্রোডাকশনে ক্ষতি করে, হ্যাম্পার করে, হ্যাঁ, তাহলে সেটা অ্যালোপ্যাথিক হবে। এবং এই কিছু গাছের এই গুণাবলী আছে বা রয়ে গেছে। এটা একটা মারাত্মক হার্মফুল ইফেক্ট ক্রপের জন্য, যেটা একটা কেমিক্যাল দিয়ে তার চারপাশের ক্রপ গুলার প্রোডাকশনটাকে হ্যাম্পার করে। তো এটাকে বলে অ্যালোপ্যাথিক ইফেক্ট। তো গাছগুলো হতে হবে নন অ্যালোপ্যাথিক, দ্যাট মিনস তাদের অ্যালোপ্যাথিক ইফেক্ট থাকা যাবে না আর কি। ইজি টু প্রোপাগেট অ্যান্ড প্রোফিলিক সিড প্রডিউসার, মানে খুব ইজিলি এটা প্রোফিলিক হচ্ছে তোমার খুব ইজিলি এটা সিডটা প্রডিউস করবে এবং সিডটা তোমার যাতে জার্মিনেশন পার্সেন্টেজ খুব হাই হয়। তুমি ছাড়াই দিলে সেটা দিলেই যাতে সে তোমার জার্মিনেট করে এবং গাছ হয় আর কি, এবং প্রোপাগেশনটা যাতে ইজি হয়, সেগুলোর মতন কঠিন বা জটিল না হয় আর কি। দিস আর দ্য কমন ফিচার্স। যদি তোমাদের কোনো একটা গাছের যে একটা গুড ট্রি বা গুড এমপিডিস ইন অ্যাগ্রোফরেস্ট্রি যে এমপিডিস গুলো আছে, তার যদি তোমাকে বৈশিষ্ট্যগুলো ফিচার্স গুলো লিখতে হয়, তুমি এইগুলাকে সুন্দর করে লিখবা। আর যদি গাছের বেনিফিট বা আউটপুট অফ দ্য ট্রি, ওয়াই দ্য ট্রি আর বলা যায় যে গুড এমপিডিস, সেটা হয় তোমরা তাহলে ছবি দিয়ে তোমরা সেখানে বুঝাইতে পারো, ছবি দিয়ে তোমরা বুঝাও তাহলে বেটার হয়। হ্যাঁ,
মনে রেখো আমাদের ইউজুয়ালি তোমার ফাইনালের কোশ্চেন গুলো আমরা ছোট ছোট কোশ্চেন করি, শর্ট কোশ্চেন। হ্যাঁ, ইচ কোশ্চেন হ্যাজ অনলি 5 মার্কস। তো এই 5 মার্কের কোশ্চেন, এবং তোমাদের যেটা ভুল হয়, আমার আর একটা ক্লাস তোমাদের সাথে আছে, এরপরে আমি আর ক্লাসে তোমাদের সাথে দেখা হবে না, অথবা এই জন্য আমি কিছু বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে তোমাদের যেই সমস্যাটা তোমাদের হয়, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি যে তোমরা হয় কি, আহ, ছোট করে আমরা কোশ্চেন লিখতে বলি, তোমরা প্রথম দিকে কোশ্চেন গুলো সুন্দর করে একদম সব তথ্য মত দিয়ে লিখতে যাও, and then at the end you don't have time to answer the last 5 or 6 questions. দেখা যায় যে প্রথম ঘন্টায় তোমরা হয়তো 3টা 4টা কোশ্চেন লিখেছো, 13টা বা 14টা 17টার মধ্যে, আর লাস্টের ঘন্টাতে তোমাকে 8টা 10টা লিখতে হচ্ছে আর কি। তো এটা হলে হয় কি, তোমার লাস্টের কোশ্চেন গুলো, তোমার আনসার গুলো খুব পুয়ার হয়ে যায়, এবং তোমার নাম্বার গুলো অনেক কমে যায়। তুমি জানো বা তুমি সবগুলো কোশ্চেনই ভালো মতো জানো, বাট ডিউ টু ইউর টাইম শর্টেজ ইউ আর নট এবল টু আনসার দ্য কোশ্চেন প্রপারলি। টিপিক্যালি তা লাস্টের দিকে কোশ্চেন গুলো আসবে। সো প্রথম দিকেই তোমাকে ঠিক করে নিতে হবে যে কোশ্চেন গুলাকে শর্ট এবং জিস্ট আনসার করতে হবে, যাতে তুমি 17টা কোশ্চেনই আনসার করতে পারো। আহ, এবং তোমার সরি, নট 17টা কোশ্চেন, 70 মার্ক হলে কত হয়, পাস করে হলে কয়টা আনসার করতে হয়? 14টা, হ্যাঁ, 14। 14টা আর কি, রাইট। হ্যাঁ, তো 14টা কোশ্চেন আনসার করতে হয়, আমরা 17টা কোশ্চেন দিই তোমার। তো এই 14টা কোশ্চেন আনসার করতে দেখা যায় যে প্রত্যেক স্টুডেন্টই লাস্টের দিকে 4টা 5টা কোশ্চেনের আনসার ঠিক মতন করতে পারে, কোনো রকম টাস্ক করে। কোনো রকম টাস্ক করলে তোমাদের নাম্বার। হ্যাঁ, দুজন হ্যান্ড রেজ করেছো, কিছু বলবা? জি স্যার। স্যার, ল্যাটারাল মুভমেন্টটা কিরকম, কিভাবে হেল্প করে? আচ্ছা, ল্যাটারাল মুভমেন্টটা হচ্ছে তোমার ইজি ইজি বিষয়। সেটা হচ্ছে রুট গুলা দেখবা যে অনেক গাছ আছে তোমার। ল্যাটারাল মুভমেন্ট কোথায় গেল এখানে? অনেক গাছ আছে যে তোমার তার রুট সিস্টেমটা বা রুটের প্যাটার্নটাই একটু তোমার নিচের দিকে না যে তোমার কি বলা যায়, একদম ভার্টিক্যালি নিচের দিকে সোজা না যে সে করে কি, সাইড এক্সপানশন শুরু হয়, ল্যাটারাল মাটির সমতল বরাবর সে চলে উপরের দিক দিয়ে চলে যায়। উপরের দিকে যা গেলে হবে কি, সমস্যাটা হবে কি, সে আছে উপরে টপ সয়েল আমার, সেটা হচ্ছে এটা তোমার ক্রপের জন্য আসলে যখন অ্যানুয়াল ক্রপ সেখানে থাকবে, তখন এই অ্যানুয়াল ক্রপের সাথে সে একটা ভালো কম্পিটিশনে লিখতে হবে ফর নিউট্রিয়েন্ট এবং ওয়াটার। যার জন্য আমরা বলি যে এই রুট গুলা যদি ল্যাটারাল মুভমেন্টটা কম হয়, ট্যাপরুটেড হয়, আর আমরা তারপরেও আমরা যখন অ্যানুয়াল ক্রপস এর সাথে আমরা গাছ লাগাই, তখন আমরা অ্যানুয়াল ক্রপস কাল্টিভেশনের সময় আমরা এই ল্যাটারাল রুট গুলাকে কেটে দেওয়ার চেষ্টা করি থ্রু দা রুট প্রুনিং। তোমাদেরকে রুট প্রুনিং টেকনিক এবং কিভাবে তোমার রুট প্রুনিং গুলো করতে হয়, এটা ডিটেলস তোমাদেরকে তোমাদের অধীনে ম্যাডাম যখন আসবে, ওই ম্যানেজমেন্ট চ্যাপ্টার আছে আমাদের, ওই ম্যানেজমেন্টের মধ্যে এই জিনিসগুলো আছে। ওই ছবি এঁকে বা পিকচার আগে কিভাবে করতে হয়, কতটুকু দূরত্বে করতে হয়, কিভাবে রিং করে করতে হয়, এটা তোমাদের দেখাবে। কারণ ল্যাটারাল রুট গুলোকে কেটে দিলে গাছের তেমন কোনো ক্ষতি হয় না, তারা নিচের দিকে রুট সিস্টেম দিয়ে তারা নিউট্রিয়েন্ট গুলো আপটেক করে, বাট এটা পক্ষান্তরে আমাদের ক্রপ গুলো খুব বেনিফিটেড হয়। আসলে আমরা কিছু গাছের আমরা কমন ফাংশন গুলো দেখি বা দেখার চেষ্টা করি। দেখো ইপিডিপিল, আমরা বলি ইপিডিপিল ইজ এ ভেরি গুড এমপিটিস ফর অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস। অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিসের জন্য একটা বড় একটা বেনিফিট এখানে নিয়ে আসে। সেটা হচ্ছে দেখো এর কতগুলো ইউজ, দেখো যে নিচে আমি ছোট করে জায়গা মানে আমি ছোট করে লিখে রেখেছি। তার ইপিডিপিল হচ্ছে তোমার লিউকোনিয়া লিউকোসেফালাস, তোমরা জানো মাইমোসি ফ্যামিলি, এবং তার মেজর ইউজের মধ্যে দেখো কতগুলো ইউজ তার এখানে আছে। এতে তোমার হচ্ছে অ্যানিমাল ফিড বা অ্যানিমাল প্রোডাক্ট। সিটি দেখো, সিটি হচ্ছে কনস্ট্রাকশন টিম্বার বা কনস্ট্রাকশন ওয়ার্ড। ইতে তোমার দেখো এখানে লেখা আছে ই কোথায়, এই যে তোমার হচ্ছে তোমার এডিবল হবে আর কি, তোমার এটা পটার হিসেবে ইউজ করা যায় আর কি। তারপর দেখো FWDM PWS SPT, তার মানে হিউজ হিউজ টাইপ অফ তোমার ইউজ আছে। নিচের লেখাটা একটু ছোট হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও বড় করে স্লাইডটা দিব। এই দেখো এখানে দেখো মাল্টিপল ইউজ, আমরা বলি ইপিডিপিল, বকফুল, আকাশমণি, নাইলোটিকা, আমলকি, কাঁঠাল। ইটস এ হিউজ পোটেনশিয়াল, এবং তোমরা অবাক হয়ে যাবে যে ইপিডিপিল গাছটা আহ, সে তার পাতাগুলো খুব দ্রুত ডিকম্পোজ করে সয়েলে। এবং আমরা কয়েকটা রিসার্চ করে দেখেছি শুরুর দিকে বিভিন্ন গাছের তোমার পাতাগুলা কালেক্ট করে নিয়ে, লিটার গুলো কালেক্ট করে নিয়ে সয়েলের সাথে মিক্স করে আমরা ক্রপের প্রোডাকশন দেখেছি। তো তার মধ্যে লিডিং এক্সাম্পল ছিল ইপিলিপিল। ইপিলিপিল খুব দ্রুত
এবং প্রচুর পরিমাণে তোমার অর্গানিক ম্যাটার দান করে সয়েলে, খুব দ্রুত রিলিজ করে, ফ্রম 10 to 12 days থেকে সে রিলিজ করা শুরু করে এবং খুব কুইকলি তোমার সয়েলের মধ্যে সে রিলিজ করে এই তার নিউট্রিয়েন্ট গুলো সয়েলে রিলিজ করে। তারপরে তোমার সিমিলারলি বক ফুল, তারপরে গ্রিসিডিয়া ইজ এ গুড ট্রি, এটাও তোমার হয়। আর কাঁঠাল তো আছে আমাদের, গুড, কি বলা যায়, আমরা বলি এটা ওয়ান অফ দ্য গুড এমপিটিস, বিকজ কাঁঠালের আরো কিছু ইউজ আছে, যে কাঁঠালের টিম্বারটা অত্যন্ত ভালো, বা খুব ভালো একটা টিম্বার আমাদের দেশে, ময়মনসিংহ রিজনে। দেখবা যে আমি খুব মজার মজার কিছু লোক দেখেছি আর কি। আমি যখন আমার এই অ্যাপার্টমেন্টে ডেকোরেশন করতে যাই, তখন আমার এই কাঠ বিষয়ে অনেক তোমার মানুষের সাথে হ্যান্ডেল হয়েছে। তো আমি খুব যে একটা ফাইন্ডিংস তোমাদেরকে বলি আর কি, সেটা হচ্ছে যে আমি কিছু লোক পেয়েছি, তার বাসার সব ফার্নিচার, হি লাইকস কাঁঠাল, হি মেক্স অল অফ হিজ ফার্নিচার উইথ কাঁঠাল। হ্যাঁ, তোরা এরকম লোক কখনো দেখেছো যে একটা ফার্নিচার, আমি সেগুনের দেখেছি অনেক, যে কিছু মানুষ সেগুনের কি বলে, সেগুনের প্রেমে পড়ে বা সেগুনের গাছের পছন্দ করে, all of his furniture, all of his decoration he makes in সেগুন বা সেগুন দিয়ে করে। এটা কমন আছে, কিন্তু কাঁঠালের আমার জানা ছিল না। কাঁঠাল আছে। নট অনলি দিস, আর একটা ফাইন্ডিংস হচ্ছে যে একটা, দুইটা, তিনটা আমি তিনবারের মানে ফার্নিচার মেকিং দোকান পেয়েছি, যারা শুধু কাঁঠাল কাটিয়ে ওখানে পাওয়া যায়, কাঁঠাল কাঠের ফার্নিচারই বানায়। হ্যাঁ, অদ্ভুত না? খুবই অদ্ভুত। তোমার তারা শুধু কাঁঠাল কাঠে, তার এখানে কাঁঠাল গাছ ছাড়া অন্য কাঠের ফার্নিচার বানায় না কেন, কাঁঠাল কাঠেই আমরা বানাই। তো why I told this, কাঁঠালটা দেখো টিম্বার হিসেবে কত ভ্যালুয়েবল টিম্বার। বা হ্যাঁ, বলো কে কে রেইজ হ্যান্ড করতেছো, আমি এখানে বুঝতে পারতেছি না। দুজন রেইজ হ্যান্ড করছো, এনি কোশ্চেন? স্যার জি স্যার, কাঁঠালের একটা ফার্নিচার কোশ্চেন অনেক ছিল। ভালো হয়। হ্যাঁ, কাঁঠালে অনেক ফার্নিচার ভালো হয়। কাঁঠালে কিছু নেগেটিভ সাইড আছে, তুমি কি সেটা জানো? হ্যাঁ, নেগেটিভ সাইডটা না বলো, স্যার, জানো কিনা? স্যার নেগেটিভ সাইডটা জানি না স্যার। আচ্ছা, তাহলে সেটা তো তোমাকে জানতে হবে, তাই না? সেটাও তো জানতে হবে। আমরা বলতেছি কাঁঠাল ইজ এ গুড, বাট নট সেগুন। হ্যাঁ, সেগুনের কোনো বিকল্প নাই আসলে, সেগুন হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট ইন কন্টেক্সট অফ বাংলাদেশ। আর ওয়ার্ল্ডের যদি সবচেয়ে বেস্ট বলা হয়, তাহলে পাইন আমরা বলি। কাঁঠালের যেটা নেগেটিভ সাইড, সেটা হচ্ছে কাঁঠালের তোমার একটু তোমার বার্নিশ করলে কালারটা একটু, তুমি দেখে শুনে যাই না, কালারটা একটু ডিফারেন্ট হয়, সেগুনের মতন সুন্দর হয় না আর কি। দ্যাট ইজ নট দ্য ডিসঅ্যাডভান্টেজ। তুমি যদি ওই কালারটা লাইক করে থাকো বা ওই তোমার পছন্দ হয়, তাহলে সেটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কাঁঠালের মাঝে মাঝে ফাটা বা ক্রাক বের হয়, ফাটা। দেখবা যে তুমি এটা বুঝবা কিভাবে, প্রথম দিকে ফার্নিচার মেক করে আনলে বোঝা যায় না, ওরা সুন্দর করে পুডিং করে ওই জায়গাটাকে বার্নিশ করে দেয়, তার চাকচিক্য দেখা যায়। কিছুদিন গেলে দেখা যায় ফাটাগুলো বের হয়ে আসে, মাঝে মাঝে একটু একটু বাঁকায় আসে আর কি, ফেটে যায়, একটু বাঁকা যায় আর কি। এবং তার যে বার্নিশের যে কালার, পলিশ যখন করি, বার্নিশ করি, কালারটা নট লাইক আদার, অত সুন্দর হয় না যেটা সেগুলো হয় আর কি। এনিওয়ে, কালার ইজ গুড, গুড ইজ, I agree. There is some very minor negative side. One is বলেছি যে ক্রাক বা ফেটে যায় এবং মাঝে মাঝে একটু বেঁকে যায়। এটা হচ্ছে কাঁঠালের ডিসঅ্যাডভান্টেজ, কাঁঠাল কাঠের। এটা স্যার ডিবেট করে কার কার উপরে। হ্যাঁ বলো স্যার কালারটা তো ডিবেট করে স্যার, আমার ঘরে সব ফার্নিচার কাঁঠাল স্যার। আচ্ছা, ভেরি গুড, এক্সেলেন্ট। আমার রুমে সবই ফার্নিচার, খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল সব ফার্নিচার। সো ভেরি গুড, কাঁঠাল তো আমার ভালো লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলেছি যে কাঁঠালের বার্নিশটা সুন্দর, যদি ওই কালারটা তোমার কাছে সুন্দর লাগে, তাহলে অবশ্যই কাঁঠাল সুন্দর, তাই না? হ্যাঁ, বাট আমরা যদি তোমার যখন কম্পেয়ারিং টু আদার স্পেসিস লাইক সেগুন অর আদার পাইন স্পেসিস, তখন যখন তুমি কম্পেয়ারে আসবা, তোমাকে তো ভালো বলতে হলে তোমার কিছু প্যারামিটার ঠিক করতে হবে, তাই না? তো যখন তুমি সেগুলো নিয়ে আসবা, পাইনে নিয়ে আসবা, কাঁঠালে নিয়ে আসবা, এটার মধ্যে যদি তুমি বার্নিশ করার পরে ভোটিং করো, ভোটিং এ দেখা যাবে যে সেগুনটা, পাইনটা কাঁঠালের আগায় যাবে। ধরো 100 জন মানুষকে তুমি ভোটিং করতে বললা, যারা নিউট্রাল বা যারা কাঁঠাল প্রেমিক না আর কি, তখন দেখবা যে কাঁঠাল কিন্তু থার্ড হয়ে যাবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, নাথিং এলস, বাট ইটস গুড। তার একটা স্বকীয়তা আছে বা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এনিওয়ে, উই আর নট ডিসকাসিং টু মাচ অ্যাবাউট দ্য কাঁঠাল এন্ড কাঁঠাল থিংস। তারপর তো সজনা জানো তোমরা, একটা ভেরি গুড ট্রি। এবং আমি রিসেন্টলি, আমি যখন লাস্ট টাইম যশোরে যাই, আমি খুব মজার একটা জিনিস দেখলাম যে আমাদের ওই রিজনে সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ,
ওখানে দেখলাম যে বাড়ি একটা ডোয়ার ছোট সজনা ভ্যারাইটি তোমার আবিষ্কার করেছে। তোমাদের আছে কিনা বা তোমরা দেখেছো কিনা আমি জানি না। ইটস এ ভেরি গুড ফর প্লান্টিং ইন দ্য আইল। ক্রপ প্ল্যান্টের আইলের মধ্যেই এটা অ্যাকোমোডেট করা যায় এবং সে ক্রপের সাথে একেবারেই মিনিমাম কম্পিটিশন করে, ভেরি লেস কম্পিটিশন ডিউ টু ইস ফেনোলজি, ডিউ টু ইস গ্রাউন্ড বোল। তোমরা যারা দেখে থাকবা দেখবা যে একদমই লেস অ্যামাউন্ট অফ কম্পিটিশন করে গাছের সাথে, এবং ফার্মাররা তার আল দিয়ে প্রচুর পরিমাণে তোমার সজনা গাছ অ্যাকোমোডেট করে রেখেছে। এবং নট অনলি দিস, দে উইল গেট এ ভেরি গুড রিটার্ন ওয়েন দ্য সজনা সিজন। তোমরা যাবা যে সজনা এমন একটা সবজি, মেবি অল অফ ইউ নো দ্যাট, যে এইটার দামটা দেখবা কখনোই অন্য সবজির মতন ফল করে না। তুমি ওই 200 টাকা, 250 টাকা বা 300 টাকা করে কেজি যদি তুমি প্রথম দিকে কেনো, পরের দিকেও তোমার 200 টাকা কম কখনো কেজি আসে। তার মানে এই সবজিটা যখন পিক সিজন থাকে সেই সময় তার প্রোডাক্টটা বা তার প্রাইসটা তোমার নিচে নেমে আসে না। এটা দিস ইজ মাই অবজারভেশন এন্ড অলসো আদার পিপল অবজারভেশন, মেবি ইউ অলসো নো দ্যাট। বাট ইন দ্য কন্টেক্সট অফ আদার ভেজিটেবলস লাইক দ্য তোমার উইন্টার ভেজিটেবল, লাইক যদি কলিফ্লাওয়ার, ক্যাবেজের কথা বলি, এখন তুমি যদি একটা কপি কিনতে যাও, কপি এখন বোধহয় 50 টাকা বা 60 টাকা, বাট নট এ গুড কপি আর কি। বাট ওয়েন ইটস এ পিক সিজন in my city in Joshua, it costs 5 to 10 টাকা only. Even 5 টাকা করেও মানুষ দিতে চায় না, আমি দেখেছি। একটা ফুল কপি 5 টাকা 10 টাকা নেয় না, বাট এখন এই কপিটার দাম হচ্ছে তোমার অ্যারাউন্ড 50 to 60 টাকা। তারপর কোয়ালিটি ইজ নট গুড। তো ইন কম্পেয়ার টু সজনা কিন্তু কখনোই দাম কমে না, আমি দেখেছি। এই জন্য ফার্মাররা যারা ওই রিজনে যারা সজনা গাছ চাষ করেছে, বাড়ির যে ছোট ভ্যারাইটিটা অনেক অনেক ফলন হয়, দে আর হাইলি বেনিফিটেড, এবং তাদের দেখা দেখি অন্য ফার্মারও এখন এটা তাদের ক্রপ প্ল্যান্টের আলের মধ্যে করতেছে। ইটস এ গুড ইকোনমিক রিটার্ন। নিম ন্যাচারালি একটা রেগুলেটেড স্পেসিস, এটা অনেকগুলো বেনিফিট আছে। দেখো বেনিফিটের ঘরে তাকায় দেখো, লেটারিং করে দেখা একদম শেষ হয়ে গেছে এটা করতে করতে করতে। ইটস এ গুড ট্রি স্পেসিস। ঝাউ ইজ অলসো ভেরি গুড ট্রি স্পেসিস। সোনালু অলসো এ গুড ট্রি স্পেসিস। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার নিচে চার্টের নিচে ছোট ছোট করে লেখা আছে স্যার, ওই যে ডিএস লেখা যে ডিউরিং স্টেবিলাইজেশন, আর বিএফ দিয়ে লেখা যে বি ফরেস্ট। স্যার এই কয়েকটা টার্ম স্যার বুঝতে পারছি না। আচ্ছা কোনটা বুঝতে পারবে আমাকে আবার একটু বলো। ছোট করে লেখা তো বি ফরেস্ট। বি ফরেস্ট স্যার বিএফ না স্যার, বি ফরেস্টটা বুঝিনি, আর স্যার ওই যে ডিএস টা বুঝিনি, ডিউরিং স্টেবিলাইজেশন। জুন স্টেবিলাইজেশন, জুন স্টেবিলাইজেশন আছে তোমার ওই যে স্যান্ড ডুন, বা তোমার দেখবা যে যখন তোমার আমি দুইটাই বলতেছি তোমাকে, স্যান্ড ডুন দিয়ে শুরু করি। ডিএস টা ধরো যখন কোনো স্যান্ডি সয়েল বা ডুন পার্টিকেল থাকে, তখন হয় কি বাতাস আসলে কিন্তু ওগুলো ওয়াশ আউট করে নিয়ে চলে যায়। তুমি দেখবা যে যখন ঝড় বা বাতাস হয়, ধুলাবালিগুলো কিন্তু উড়াই নিয়ে চলে যায়, তাই না? যদি সয়েল পার্টিকেল তোমার ডুন সয়েল থাকে বা স্যান্ডি ডুন সয়েল থাকে, তাহলে সেখানে বাতাসে তোমার ওয়াশ আউট করে নিয়ে চলে যায়, ধূলিঝড়ের সম্ভাবনা থাকে বা সয়েলটাকে তোমার নিয়ে যায়। এখন ওখানে যদি এই ধরনের গাছ থাকে, ওই ধরনের গাছ যেমন ঝাউ বা অন্য ধরনের গাছ দাও, তাহলে ওইটাকে এস্টাবলিশিং করতে পারে আর কি, ওইটাকে সে অ্যাঙ্করে, যেমন ঝাউ করে আমাদেরকে কক্সবাজার সি বিচে যেটা করেছে আর কি, এই ডুন গুলাকে এস্টাবলিশ করে সয়েলটাকে বেটার করে নিয়ে আসছে। আর বি ফরেস্ট তোমার এই গাছগুলো থেকে তোমার বি, হ্যাঁ বি তোমার মানে বি প্রোডাকশন ইউজ করা হয় আর কি। তোমার ধরো বি এর চাকটা ওখানে করলো, বা তোমার বি এর চাকটা ওখানে বসাই দেওয়া হয়, লাইক দিস বি এ ফরেস্ট বেনিফিট করে নিয়ে আসে। স্যার নিচে আরেকটা ছিল স্যার, ওয়েস্টল্যান্ড রিক্লেমেশন হচ্ছে যে সয়েলটা তোমার পতিত জমি বা যেটা খুব পুয়ার কন্ডিশন। তোমরা দেখবা যে অনেক জায়গায় অনেক জমি ফেলনা জমি পড়ে থাকে আর কি, যেটার মধ্যে ক্রপ লাগালে হয় না, বা যেটার মধ্যে তোমার কোনো কিছু কাল্টিভেট করা যায় না। এরকম জায়গায় তুমি যদি কিছু গাছ লাগিয়ে দাও, তাহলে সে হবে কি এই ওয়েস্টল্যান্ডটাকে, যে পতিত জমিটাকে, ফ্যালোল্যান্ড যেটা আমরা বাংলা ভাষায় যেগুলো পতিত জমি আর কি, পতিত জমিটাকে সে রিক্লেম করে সেটাকে এটাকে ভালো করে নিয়ে আসে। ফর এক্সাম্পল চরল্যান্ড, হ্যাঁ চরের জমি দেখবা যে পড়ে আছে, পতিত পড়ে আছে, মানে কি এখানে এমন বালি বা পার্টিকেল থাকে এটার মধ্যে কাল্টিভেশন করা যায় না। তুমি এখানে গাছ লাগাই দাও, আফটার 10 ইয়ার্স 12 ইয়ার্স, তখন এই ওয়েস্টল্যান্ডটাও সে রিক্লেমেশন বা উন্নত করে, তার যে মেকানিজম আছে এই মেকানিজম দিয়ে উন্নত করে তোমার কাল্টিভেবল ল্যান্ডে বা নিউট্রিয়েবল ল্যান্ডে নিয়ে চলে
দ্যাট ইজ দ্য ওয়েস্টার্ন ডিক্লারেশন। এনিওয়ে, তারপরে দেখো থ্যাংক ইউ স্যার। ইউজফুল, হ্যাঁ থ্যাংক ইউ। ইউজফুল সার্ভিসের মধ্যে আসে তোমার ফুড, এনার্জি, শেল্টার, ইউ অল নো দ্যাট। হিউম্যান ফুড আসে, ফিড আসে, এনার্জি আসে, পাইরোলেটিক। হোয়াট ইজ পাইরোলেটিক কনভারসেশন? দেখো এনার্জির মধ্যে নাম্বার 2 পয়েন্ট আছে পাইরোলেটিক কনভারসেশন। এনিবডি নোস দ্যাট? কেউ জানো পাইরোলেটিক কনভারসেশন? কনভার্সন, না স্যার। What is pyrolytic conversion? Anybody knows? 358 people আছে এখানে। একজনও জানো না pyrolytic conversion? Pyrolytic conversion। আচ্ছা, তোমরা বারবিকিউ করেছো কেউ? বারবিকিউ করো? বারবিকিউ পছন্দ করো? বারবিকিউ আমার ধারণা সবাই পছন্দ করে জি বারবিকিউ, স্যার। তাই না? বারবিকিউ যদি করে থাকো, বারবিকিউ কিতে করো তোমরা? কয়লা দিয়ে, তাই না? চারকোল বা কয়লা। কয়লা যদি মনে করো, আমরা ওয়ার্ডে চারকোল বা কয়লা দিয়ে করি আমরা। কয়লাটা কি? বলো, কয়লাটা কি? কাঠ কয়লা, কাঠকে পোড়ানোর পরে যে অবশিষ্ট থাকে। কাঠকে পোড়ানোর পরে যে অবস্থা থাকে, আবার সেটা কিন্তু পোড়াচ্ছ নাকি? জি। তাই না? দিস ইজ পাইরোলেটিক কনভারসেশন। তুমি একটা কাঠকে বার্ন করে একটা এনার্জি তুমি নিয়ে এসো ওখান থেকে, নিয়ে কয়লাতে নিয়ে এসছো, আবার কয়লাটাকে নিয়ে আরেকটা কনভারসেশন করতেছো। দ্যাট ইজ পাইরোলেটিক কনভারসেশন বলে আমরা এটাকে। ঠিক আছে, এটা মনে রাখবা কি। তারপরে তোমরা বোধহয় জানো কিনা আমি জানি না, কোন একটা দেশে যে তেলের যে খনিটা বা তেলের খনির যে ব্যাখ্যা, যদিও সায়েন্টিস্ট একদম কংক্রিট কোনো ডিসিশনে পৌঁছাতে পারে নাই, বাট তোমার দেশে যদি তেলের যে তোমার কি বলা যায়, তেলের যে তোমার উৎপত্তি, সেই উৎপত্তির একটা বড় ব্যাখ্যা বড় রয়ে গিয়েছে যে তেল এবং গ্যাস, যেটাতে বলা যায় তোমার যে কোনো সময় ধরো আমাদের ম্যানগ্রোভ ফরেস্টটা যদি এটা মাটির তলে চাপা পড়ে যায় এবং থাউজেন্ডস অফ ইয়ার লেটার এটা এই ফরেস্ট গুলা যদি তোমার মাটির তলে পড়ে যায়, তাহলে এটা কনভার্ট হয়ে গ্যাস বা তেলে রূপান্তরিত হয় আর কি। দিস আর দ্য প্রোডাক্ট যে তোমার সায়েন্টিস্টরা ব্যাখ্যা দিচ্ছে যে গ্যাস বা তেল বা তোমার যেটা হচ্ছে এই জায়গাগুলো তোমার এই যে ওয়াইল্ড লাইফে তাদের কনভার্সন যে হয়, তোমার ফরেস্ট যদি কখনো মাটির তলে বা সমুদ্রের তলে চলে যায় এবং এটা যদি দীর্ঘদিন তোমার আন্ডার দ্য সি মাটির তলে থাকে আর কি, সি বেজের নিচে থাকে, থাকতে থাকতে এটা কনভার্ট হয়ে যায় তোমার ন্যাচারাল অ্যাসিডে আর কি। দেন শেল্টার, বিল্ডিং ম্যাটেরিয়ালস, শেড ফর হিউম্যান, উইন্ড ব্রেক, শেল্টার বেস, লিভিং পেন্স। হ্যাঁ, লিভিং পেন্স, হোয়াট ইজ লিভিং পেন্স? আমি গতকালকে বলেছিলাম যে তোমরা দেখবা যে when you visit the Madhur Salforest tour, you see some farmer, they are using some glyceria, some epilipil as a living paints of their homestead premise. হ্যাঁ, অনেকে একটু ওয়েট করো, আমি শেষ করে বলতেছি তোমাকে, জানাতে দিচ্ছি। তারা এটা লিভিং পেইন্টস হিসেবে তারা ইউজ করে। হোয়াট আর দ্য বেনিফিট ফ্রম লিভিং পেইন্টস? লিভিং পেইন্টস এর বেনিফিট হচ্ছে যে ফার্মারের যখন যেটা দরকার, সে তার এখন ফায়ার দরকার বা তার এখন পড়ার দরকার, হি ক্যান severely prune or severely train or cut the tree species and meet his purpose. তো এই গাছগুলোর খুব হাই স্ট্যাবিলিটি থাকতে হয়, কারণ তুমি ফেন্সিং এ লাগাবা বেড়াতে, যাতে সে অ্যাডভান্স সিচুয়েশনে তার জিরো ম্যানেজমেন্ট প্র্যাকটিসে সে যাতে সার্ভাইভ করতে পারে সেরকম অ্যাবিলিটি থাকা লাগে। এবং এই গাছগুলো ইউটিলিটিল, গ্লিসিরিয়া, মিঞ্জিরি, হ্যাঁ, মান্দার, এই গাছগুলো, মান্দা দিয়ে তো প্রচুর তোমার আমাদের লোকালি আমি দেখেছি বেড়া দিতে হলে মান্দার গাছ ইউজ করে। এটা সব জায়গায় মোরলেস অল ওভার দ্য কান্ট্রি এটা হয়। মান্দার হচ্ছে একটু বেটার, তোমার যদি গ্লিসিরিয়া ইউটিলিটিল দিয়ে করো তাহলে এটার প্রোডাক্টটা বা এটার কাঠটা মান্দার হচ্ছে একটু বেটার আর কি। সো ফার্মারকে আমরা অ্যাডভাইস করি, if you go for mandar life fence, better to switch with epilipil or glyceria. তো এটা হচ্ছে লিভিং ফেন্স, জীবন্ত বেড়া, মানে যেখানে বেড়াটা তোমার কোনো গাছ দিয়ে করা হয়েছে এবং তার সাথে তার ভিতরে প্রোটেকশন দেওয়া আছে, এটা হচ্ছে লিভিং ফেন্স আর কি। হ্যাঁ, অনেকে কিছু বলবা? হ্যাঁ বলো। হ্যালো, নেটওয়ার্ক প্রবলেমের কারণে পাইরোলাইটিক কনভারসেশনটা বুঝতে পাইনি, আরেকবার যদি একটু কাইন্ডলি বলতেন। আচ্ছা, পাইরোলাইটিক কনভারসেশন হচ্ছে তোমরা আমি যে বারবিকিউর এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে আমরা বারবিকিউ করি কয়লা দিয়ে, তাই না? কয়লা দিয়ে বা চারকোল দিয়ে। কয়লাটা কিন্তু একটা কাঠের প্রোডাক্ট, শুধু র কাঠ না, কিন্তু কাঠটাকে যখন বার্ন করা হয়, কাঠটাকে বার্ন করার পরে কিন্তু কয়লা হয়। এই যে একবার কাঠটাকে বার্ন করে নিয়ে কয়লা হলো, আবার কয়লা থেকে যখন একটা এনার্জি নিয়ে তুমি কোনো কিছু ইউজ করতেছো, এই যে কনভার্সনটা, এটাকে পাইরোলাইটিক কনভার্সন বলা হয়।
বুঝছো? ঠিক আছে হ্যাঁ, স্যার। ওকে। তারপরে তোমার এখানে কি আছে নেক্সট স্লাইডে আমাদের র মেটেরিয়াল ফর প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, ক্যাশ, ডিরেক্ট ক্যাশ বেনিফিট, ইনডিরেক্ট ক্যাশ বেনিফিট। তোমার ক্যাশ কাছের থেকে একটা ক্যাশ বেনিফিট হয় ডিরেক্ট ক্যাশ বেনিফিট। হোয়াট ইজ ইনডিরেক্ট ক্যাশ বেনিফিট? বলো দেখি ইনডিরেক্ট ক্যাশ বেনিফিট কি? একদিন বলো দেখি কি বুঝতে পারছো। দেখো ইতে আছে আমাদের ফ্রি যে বেনিফিট ইজ উই নো দ্যাট ইজ এ ডিরেক্ট ক্যাশ বেনিফিট। আমরা গাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট পাই, গাছ বিক্রি করে টাকা পাই। হোয়াট আর দ্য ইনডিরেক্ট ক্যাশ বেনিফিট? বলো একজন। স্যার ফার্নিচার যদি আমরা অ্যানিমেল ফার্নিচার ডিরেক্ট বেনিফিট। ফার্নিচার ইজ ডিরেক্ট বেনিফিট। তুমি ফার্নিচারটা নিজে বানাইলা, নিজে বানাইলে টাকা লাগবে না, কিন্তু বাট তুমি তুমি তো এটা কিনতে গেলে টাকা লাগতো তোমাকে, তাই না? ইটস ডিরেক্ট বেনিফিট, নট ইনডিরেক্ট। অ্যানিমেল প্রোডাক্ট হচ্ছে দিস ইজ ডিরেক্ট বেনিফিট। অ্যানিমাল তো প্রোডাক্ট তুমি নিজের জন্য ইউজ করতেছো। স্যার এক্সচেঞ্জ, যদি কোনো কিছু এক্সচেঞ্জ করে নো, দিস ইজ অলসো ডিরেক্ট বেনিফিট। স্যার যখন গাছ লাগাবো, গাছ লাগালে সয়েলের ফার্টিলিটিটা ভালো হবে, তখন আমাদের ওই সয়েলে বেশি ফার্টিলাইজার দিতে হবে। এক্স্যাক্টলি। আমি জানি না কে বলতেছিলাম, আমি খেয়াল করি না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইনডিরেক্ট বেনিফিট হচ্ছে তুমি যেটা তুমি মেজার করতে পারতেছো না, বাট ইফ ইউ গেট সাম মেজার, লাইক শিকড়, গাছ তুমি তো ফডার, ফুয়েল, টিম্বার তুমি ডিরেক্ট পাচ্ছ। দিস আর দ্য ডিরেক্ট বেনিফিট। এটা ছাড়াও তোমরা দেখবা যে সেন্টারে একটা শাখা আছে মিজোরি, ইউনিভার্সিটি অফ মিজোরি, যেখানে তোমার শিবু জোশে যেটা ডিরেক্টর, উনি কাজ করে। উনারা একটা 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 দারুণ একটা টেম্পেট ট্রপিক্যাল অ্যাগ্রোফরেস্ট্রির জন্য কিছু মডেল বা কিছু ইকুয়েশন দাঁড় করিয়েছে এই গাছের যে ইনডিরেক্ট বেনিফিট গুলো সয়েলে আসে সেগুলোকে মেজার করার জন্য। হ্যাঁ, তাদের কিছু ইকুয়েশন আছে, তোমাদেরকে এই প্রোডাক্টিভিটি ইকুয়েশন গুলো ইন্টারন্যাশনাল অফিসার পড়াবে, ওর সময় একটু খেয়াল করো। দিস আর দ্য অনলি ম্যাথমেটিক্যাল টার্ম ইন অ্যাগ্রোফরেস্ট্রি। খুব চমৎকার। ওই জায়গাটা একটু স্যারের কাছ থেকে সুন্দর করে বুঝে নিও তোমরা। দেখবা যে ওখানে আছে ওই যে আমি জানি না কে জানি বলতেছিল, আমি তোমাকে দেখতে পারি না, নামও দেখতে পারতেছি না। তুমি যেটা বললা সেটা হচ্ছে যখন একটা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস করা হয়, ফর এক্সাম্পল যে তুমি একটা অ্যারে ক্রপিং করলা, এই ফিলিপিন গাছ দিয়ে সেখানে ক্রপ লাগিয়েছো। তোমার এই গাছের নিটার ফল এবং গাছের যে নিউট্রিয়েন্ট সাইক্লিং মেকানিজম, নিউট্রিয়েন্ট পাম্পিং মেকানিজম, এইটা করার পরে সয়েলের যে ফার্টিলিটি গেইন করলো, এই সয়েলের ফার্টিলিটি গেইন করার জন্য তুমি ক্রপটাকে কাল্টিভেট করলা। বাট ইফ দ্য ট্রি ইজ নট প্রেজেন্ট দেয়ার, then you have to input some fertilizer or some other organic manure like this. Manure or fertilizer you have to add. So এই অ্যাডটা তোমার করতে হলো না ডিউ টু ট্রি স্পেসিস, ট্রির যে বেনিফিটের জন্য। এটাই হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ ইনডিরেক্ট বেনিফিট। এখন এটা মেজার করা আসলে খুব জটিল, বা এটা মেজার করা আসলে ইজ ভেরি কমপ্লিকেটেড, তোমরা নিজেরা বুঝতে পারতেছো। তো এটা মেজার করার জন্য কিছু ইকুয়েশন আমরা অ্যাগ্রোফরেস্ট্রি সায়েন্টিস্টরা ডেভেলপ করেছে, যে একটা প্র্যাকটিসে, তোমার অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিসে যখন ট্রি ক্রপ করা হয় তখন কি পরিমাণ ইনপুট, হাউ মাচ ইনপুট দ্য ট্রি do to the soil, and how can we measure it? There is some prescribed formula, there is some prescribed equation. You will learn this equation in the next chapter, interaction chapter, which is taught by Wadhu sir. তোমাদের না বুঝে এটা স্যারের কাছে একটু জিজ্ঞেস করে নিও, স্যার আমরা বুঝি নাই, আর একটু বোঝাই দেন। কারণ এখান থেকে আমরা মাঝে মাঝে প্রবলেম দিই, একটা দুইটা প্রবলেম মাঝে মাঝে আমরা তোমাদেরকে সেট করে দিই আর কি। তোমরা যদি ইকুয়েশনটা না বুঝো, হ্যাঁ বলো স্যার। সয়েল ইরোশন যে হচ্ছে না, এটা তো ইনডাইরেক্ট ক্যাশ বেনিফিট না? অবশ্যই 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 ইনডাইরেক্ট বেনিফিট। ইয়েস, আমি একটা এক্সাম্পল দিলাম তোমাকে। one example, there is a lot of other example as well. অন্য এক্সাম্পল আছে আর কি, ঠিক আছে? ওটা একটা এক্সাম্পল আর কি। দিস আর দ্য ইনডাইরেক্ট বেনিফিট অফ স্পেসিস। তো এটা মেজার করার জন্য there is some set equation, there is some fixed equation. তো এই ইকুয়েশনটা তোমাদের ইন্টারঅ্যাকশন চ্যাপ্টারে তোমরা ক্লিয়ারলি দেখবা, এবং এই ইকুয়েশনটা কিন্তু অনেকগুলো সেগমেন্ট আছে। তোমার সেগমেন্ট গুলোকে যদি না বুঝো তাহলে তোমরা প্রবলেম সেট করলে তোমরা পারবে না আর কি। সো when Wadhu sir comes, তাকে না বুঝে আবার জিজ্ঞেস করে স্যার বুঝে নেয়। ওকে, it's a very interesting chapter. I hope you will get more interest there. The long term benefit, দেখো, it's obviously একটা long term benefit বা long term asset বলি আমরা।
একটা অ্যাসেট। আমি গত ক্লাসে তোমাদেরকে বলতেছিলাম যে এখনো অনেক ফার্মার আছে বা ট্রাইবাল ফার্মার আছে, স্পেশালি ট্রাইবাল ফার্মার আছে যে একটা ছেলের সন্তান বা একটা মেয়ের সন্তান যদি জন্মায়, তারা একটা সেগুন গাছ লাগায় বা একটা মেহগুনি গাছ লাগায় ফর এ লং টার্ম অ্যাসেট। হ্যাঁ, তারা একটা লং টার্ম অ্যাসেটের জন্য যে মেয়েটা যখন ম্যারেজ সিরিমনির টাকা লাগবে বা ছেলেটা যখন কোনো জায়গায় আহ, কোনো টাকা লাগবে, একটা সাডেন একটা টাকা লাগবে, তখন তারা এই গাছটা এটাকে কেটে বিক্রি করে এটা মিট আপ করবে। Still, if you go to Madhupur Sulphurs, you will saw some, you will see some example there. Increase crop productivity. Crop productivity একটু slow এটাকে increase করে। Sustain crop productivity, improve environmental condition, improve social condition, and not that তুমি আজকেই গাছ লাগালে কালকেই তোমার improve environment improve করে ফেলবে। হ্যাঁ, যেমন আমরা ক্রপ থেকে র্যাপিড আউটকাম পাই, উইদিন 3 to 4 মান্থের মধ্যে আমরা আউটপুট পেয়ে যাই, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর লং টার্ম ফর গেটিং দ্য বেনিফিট অফ দ্য ট্রি স্পেসিস। এটা একটা লং টার্ম প্রসেস। হ্যাঁ, তোমরা আমি রিসিপশনে মাঝে মাঝে গল্প করেছিলাম, আমি জাপানের ফরেস্টে যে আমি 500 বছর, 550 বছর, 600 বছর, 500 বছরের দুটা গাছ দেখেছি। দেয়ার এজ ইজ মোর দ্যান 500 ইয়ার্স। ক্যান ইউ ইমাজিন? এটা তোমাদেরকে ছবি দেখাবো একদিন, দেখো 500 বছরের গাছ। এটা আমাদের 50 বা 60 বছরের গাছের সমান, খুব মোটা তাও না, ওদের স্লো গ্রোয়িং হয় ওদের টিম্বার গুলা। 500 বছর, 600 বছর, 700 বছর। হ্যাঁ, আমার অত বড় গুলো দেখার সময় আমার হয় না। আমি 500 বছর, 600 বছরের 3-4টা গাছ দেখেছি আমি। ওখানে লেখা আছে, মিটার আছে যে গাছ দিস আর দ্য মোর দ্যান দিস ইয়ার, মোর দ্যান দিস ইয়ার। তো দেখো কত লং, মানে ইউ হ্যাভ টু 3 or 4 জেনারেশন। 4 না, আমাদের আরো বেশি। জাপানিদের তো অন অ্যাভারেজ 100 বছর, 100 বছরের বেশি বাঁচে। আমরা তাদের বাঁচি না, তাই না? তো দুজন হ্যান্ড রেজ করেছে, একটু পরে করো, আমার ক্লাসের সময় আমি শেষ করে দিই। তারপরে তো ওদের তো 5-6 জেনারেশন চলে যায়, একটা গাছের আউটপুট পাওয়া যায় না, তাই না? এরকম গাছও আছে আর কি। তো ঠিক আছে, আজকে আরেকটা স্লাইড আমাদের আছে, যেটা আমি নেক্সট ক্লাসে শেষ করে দিব। সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। এই ফিচার্স গুলো আমরা জেনে আমরা কিছু স্পেসিফিক সাইটে, কিছু স্পেসিফিক এরিয়াতে আমরা কি ধরনের গাছ রিকমেন্ড করা যায়, কি ধরনের স্পেসিফিকেশন করা যায়, আমরা সেগুলোকে সিলেক্ট করবো নেক্সট স্লাইডে। হ্যাঁ, বলো এখন কারা যেন হ্যান্ড রাইজ করেছিল, বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। উই হ্যাভ সাম 3 to 4 মিনিট টাইম, 55 সময় আমাদের টাইম শেষ। বলো কোশ্চেন, বলো তোমাদের। স্যার 500 বছরের পুরনো গাছের নাম জানতে চাইছিলাম ভাই। ওইটা হচ্ছে তোমার জাপানিজ সিডার। জাপানিজ সিডার, এটা ওরা বলে আজি। এটা তুমি ইসে সার্চ দিও, গুগলে সার্চ দিয়ে তুমি পেয়ে যাবা জাপানিজ সিডার। হ্যাঁ, জাপানিজ তুমি সার্চ দিলেই পেয়ে যাবা আর কি। দিস আর দ্য ভেরি গুড স্পেসিস। জাপানিজ সিডার বলে এক্স্যাক্টলি। স্প্রাউটস, জাপানিজ স্প্রাউটস আর জাপানিজ সিডার। আমি দেখেছিলাম যেটা জাপানিজ সিডার, এটা ওয়ান টাইপ অফ কনিফারাস স্পেসিস। তোমরা এটা এটা গুগলে সার্চ দিয়ে তোমরা দেখে নিও গাছটা আর কি। এনি আদার কোশ্চেন? স্যার অ্যানিম্যাল রিপেলেন্ট গাছগুলা কোনগুলা? অ্যানিম্যাল রিপেলেন্ট হচ্ছে তোমার যেই গাছগুলো তোমার অ্যানিম্যাল যেগুলো খায় না আর কি। স্যার এরকম কয়েকটা গাছের নাম। আচ্ছা, নিম গাছ দেখবা তোমার অ্যানিম্যালে খেতে চায় না। অ্যানিম্যাল রিপেলেন্ট বলতে তোমার ইনসেক্ট পেস্ট রিপেলেন্টও বোঝানো হয়েছে এখানে। আসলে অ্যানিম্যাল বলতে যে গাছগুলো টিপিক্যালি তোমার হচ্ছে ইনসেক্ট পেস্ট রিপেলেন্ট। আসলে অ্যানিম্যাল রিপেলেন্ট না বলে এটা ইনসেক্ট পেস্ট রিপেলেন্ট বলো, এটা বোঝানো হয়েছে। যে দেখবা তুমি যদি কোনো জায়গায় নিম গাছ থাকে, ন্যাচারালি তোমার ক্রপ প্ল্যান্টের পাশে যদি নিম গাছ দেওয়া হয়, যেমন আমি তোমাদের গত ক্লাসে বলতেছিলাম যে ট্রাইবাল ফার্মার যারা আছে তারা দেখবা যে নিমের এক্সট্রাক্ট দিয়ে তারা বিভিন্ন কিছু করে। এবং আমি কিছু ফার্মার দেখেছি যাদের ক্রপ প্ল্যান্টে প্রচুর ইনসেক্ট পেস্টের ইনফেস্টেশন হয়, তারা বাউন্ডারিতে কিছু নিম গাছ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ইভেন একটা প্রচলন আছে যে নিম গাছ থাকলে সেই আশপাশে সাপও আসে না। হ্যাঁ, ওই ইনসেক্ট পেস্ট গুলো নিম গাছ থাকলে আসে না। নিম ইজ এ টিপিক্যাল এক্সাম্পল অফ অ্যানিমাল রিপেলেন্ট। হ্যাঁ, অন্য গাছের একটা স্পেসিফিক বলা যাবে না, তবে যেমন আকাশমণিও সামহাউ অ্যানিমাল রিপেলেন্ট, বাট নিম ইজ এ টিপিক্যাল এক্সাম্পল অফ অল লোকাল স্পিসিস হুইচ ইজ দ্য বেস্ট অ্যানিমাল রিপেলেন্ট। এনি আদার কোশ্চেন? আমার 55 বেজে গিয়েছে। বলো। ইনডিরেক্ট ক্যাশটা বুঝতে পারি নাই। হ্যাঁ, ইনডিরেক্ট ক্যাশ বেনিফিট। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে তুমি ধরো একটা গাছ থেকে তুমি টিম্বার বা ফডার বা ফুল ফল বা নিয়ে আসতে, এটা হচ্ছে ডিরেক্ট ক্যাশ বেনিফিট। তুমি এটাকে নিজের খাওয়ার জন্য করতে পারো বা বিক্রি করতে পারো, এটা ডিরেক্ট বেনিফিট। কিন্তু একটা গাছের তোমার সে যখন তার যে অ্যাবিলিটির মাধ্যমে সয়েলটাকে ইমপ্রুভ করতেছে, তাই না? সে সয়েলটাকে ইমপ্রুভ করলো, ধরো সয়েলের ফার্টিলিটিকে ইমপ্রুভ করলো, সয়েলে অর্গানিক ম্যাটারকে অ্যাড করলো। এটা যদি গাছটা লিটার ফলের মাধ্যমে, মানে লিটার ফল যে হয়, লিটার ফলের মাধ্যমে, নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে, নিউট্রিয়েন্ট রিসাইক্লিং এর মাধ্যমে, নিউট্রিয়েন্ট পাম্পের মাধ্যমে, দিস আর দ্য লট অফ মেকানিজম। তোমরা
সয়েলের যে চ্যাপ্টার আছে কামরুল স্যার পড়াবে, তোমরা ওখানে ডিটেলস দেখবে আর কি। দিস আর দ্য মেকানিজম। এই মেকানিজমের মধ্যে সয়েলের যে আউটকাম যেটা, সয়েলের যে ফার্টিলিটিকে ইমপ্রুভ করলো, তো এটা যদি না করতো তাহলে তোমাকে যদি ক্রপ চাষ করতে হয়, এটা করার জন্য তোমাকে ইউ হ্যাভ টু ইনভেস্ট সাম ফার্টিলাইজার অর সাম অর্গানিক ম্যানুর, তাই না? তো এই যে তোমার বেনিফিটটা, এটা হচ্ছে ইনডিরেক্ট। ওকে, মাই টাইম ইজ আপ। তো আমরা নেক্সট সোমবারে তোমাদের সাথে আবার যদি কোনো কোশ্চেন থাকে কথা হবে। আমি তাহলে লিভ করতেছি, সবাই ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।